একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমি বায়োলজির দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের ছোট ছোট ভিডিওগুলো দেখিয়েছিলাম টপিক্সের উপর। আজকে দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি। এই অধ্যায়ে আছে হাইড্রা, তারপর আছে ঘাসফড়িং এবং রুই মাছ। এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এমসিকিউ, একাডেমিক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায়, আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমরা ভিডিওতে মনোযোগ দিবে। আর আগের ভিডিওগুলো যারা দেখেছো তাদেরকে ধন্যবাদ, এবং যাদের বাকি আছে কোনো ভিডিও দেখা, তোমরা দেখে নেবে এবং লাইক এবং কমেন্টস করবে। তো এখান থেকে খুব ইম্পর্টেন্ট যে লাইনগুলো এই বইয়ের, টেক্সট বইয়ের, আমি সেই লাইনগুলোই দেখানোর চেষ্টা করব, এবং এগুলো থেকে আশা করি তোমরা সম্পূর্ণ প্রশ্ন প্রমাণ পাবে। তাহলে প্রথমে শুরু করা যাক হাইড্রা দিয়ে। হাইড্রা একটা সরল গড়নের প্রাণী, এটা নিডিরিয়া পরভুক্ত। আমাদেরকে মনে রাখতে হবে এটা হলো নিডিরিয়া পরভুক্ত, এবং এটা দ্বিস্তরী প্রাণী। ইংলিশে বলা হয় ডিপ্লোপ্লাস্টিক প্রাণী। ডিপ্লোপ্লাস্টিক প্রাণী দুইটা আছে, দুইটা পর্ব প্রাণীরা ডিপ্লোপ্লাস্টিক হয়, একটা হলো নিডিরিয়া, অন্যটি হলো টিনোফোরা। আব্রাহাম ট্রেমলে হাইড্রা আবিষ্কার করেছেন, সুইজারল্যান্ডের প্রকৃতি বিজ্ঞানী। তিনি হাইড্রার পুনরুৎপত্তির ক্ষমতা প্রকাশ করেন। হাইড্রার পুনরুৎপত্তির ক্ষমতা প্রচন্ড, হ্যাঁ, এবং তাকেই হাইড্রা আবিষ্কারক হিসেবে গণ্য করা হয়। আর হাইড্রার নামকরণ করেছেন 1758 সালে বিজ্ঞানী কেরোলাস লিনিয়াস। আর হাইড্রার নামটা এসেছে গ্রিক রূপকথার 9 মাথাওয়ালা ড্রাগনের নাম অনুসারে হাইড্রার নামকরণ করা হয়। তারপরে আমরা চলে আসবো বাংলাদেশের হাইড্রার প্রজাতি। এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে তোমাদের একাডেমিক অথবা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। একাডেমিক এই প্রশ্নগুলো হয়। বাংলাদেশে হাইড্রার 3টা প্রজাতি পাওয়া যায়, মনে রাখতে হবে। কি কি প্রজাতিগুলো? রং, রঙের ভিত্তিতে যেমন বাদামি বর্ণের হয়, সবুজ বর্ণের হয়, হলুদ, বাদামি বা বর্ণহীন বর্ণের হয়ে থাকে। বাদামি বর্ণের যেটা, এটাকে বলা হয় হাইড্রা ওলিগেক্টিস। সবুজ বর্ণের যেটা হয়, এটাকে বলা হয় হাইড্রা ভেরিডিসিমা। তারপর আছে বর্ণহীন বা হলুদ বাদামি বর্ণের হয় হাইড্রা ভালগেরিস। তো এই বিভিন্ন প্রজাতির হাইড্রার মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় হাইড্রা ভালগেরিস। এটা সুলভ বাংলাদেশের জন্য। তারপরে আসো বাসস্থান এবং স্বভাবের মধ্যে। হাইড্রা একটি মুক্তজীবী প্রাণী, এটা পরজীবী নয়, এটা একটা মুক্তজীবী প্রাণী। মিঠা পানিতে, বিশেষ করে খাল, বিল, পুকুর, হ্রদ, ঝর্ণা, নিমজ্জিত কঠিন বস্তু এবং জলজ উদ্ভিদের পাতার নিম্ন পৃষ্ঠে সংলগ্ন থেকে নিম্নমুখী হয়ে ঝুলতে থাকে। তোমরা এটা ছবিটা একটু দেখো, এটা একটা জলজ উদ্ভিদ, এটার মধ্যে সংযুক্ত হয়ে এটা নিম্নমুখী হয়ে কি আছে, ঝুলে আছে। হুম। তারপরে আসে এরা মাংসাশী, অর্থাৎ অন্য কোনো প্রাণী খেয়ে জীবন ধারণ করে। এটা মনে রাখতে হবে, এরা মাংসাশী। কোর্সিকার সাহায্যে খাদ্য গ্রহণ করে, চলাফেরা করে দেহের সংকুচন প্রসারণ ও কোর্সিকার সাহায্যে। তাহলে যে চলাফেরা করে, এইটা দেহের সংকুচন এবং প্রসারণ এবং কোর্সিকার সাহায্যে কি করে, সে চলাফেরা করে। তারপরে মুকুলোদ্গম ও দ্বিবিভাজনের মাধ্যমে অযৌনজনন সম্পন্ন হয়। তাহলে আমাদের মনে রাখতে হবে, একটা হলো মুকুলোদ্গম বা বাডিং, এবং আরেকটা হচ্ছে বাইনারি ফিশন বা দ্বিবিভাজন। এটার মাধ্যমে সে অযৌন জনন ঘটে থাকে। আর জনন কোষ সৃষ্টির মাধ্যমে যৌন জনন ঘটে। এখান থেকে তোমার উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসতে পারে, যে হাইড্রার মুকুল উদ্গম, দ্বিবিভাজন, তারপরে আছে চলাফেরা কিসের মাধ্যমে করে, এটা কি মাংসাশী না অন্য ধরনের প্রাণী, কি খেয়ে জীবন ধারণ করে, এগুলো একটু খেয়াল করবে। এটা হলো তাদের একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য থেকেই কিন্তু তোমাদের এমসিকিউ হয়, অর্থাৎ উচ্চতর দক্ষতামূলক এমসিকিউ গুলো হয়। পরের প্রশ্নে আসবো, যে প্রতিসমতা। হাইড্রার দেহটা হলো অরীয় প্রতিসম, এবং হাইড্রার দেহ নরম, অনেকটা নলাকার, নলের মতো, এক প্রান্ত খোলা। হুম। অরীয় প্রতিসম, আমাদের মনে রাখতে হবে। হাইড্রা ভ্যালগিরিস প্রায় বর্ণহীন, হলুদ হালকা বাদামি হয়। এবার আসি আমরা হাইড্রার বহির্গঠন। বহির্গঠনের মধ্যে হাইড্রার দেহটাকে প্রধানত 3টা অংশে ভাগ করা যায়, মনে রাখতে হবে 3টা অংশ। কি কি? একটা হলো হাইপোস্টুম, আরেকটা হলো দেহকাণ্ড, এবং আরেকটা হলো পদতল বা পাদচাকতি। 3টা অংশ মনে রাখতে হবে: হাইপোস্টুম, দেহকাণ্ড, পদতল বা পাদচাকতি। আমরা যদি একটু ছবিটা দেখি, হাইপোস্টুম, এই যে এই জায়গাটাকে বলা হচ্ছে হাইপোস্টুম। হাইপোস্টুমের মধ্যে একটা মুখছিদ্র আছে। তারপর হাইপোস্টুম থেকে একদম পাদচাকতি পর্যন্ত এই জায়গাটার বলা হয় দেহকাণ্ড। আর এই যে পাদচাকতি বলা হয়, এই জায়গাটার বলা হয় কি, পাদচাকতি। আমরা একটু বর্ণনাটা দেখি। হাইপোস্টুমটা কি? হাইপোস্টুমটা হলো মুক্ত প্রান্তে অবস্থিত মোচাকৃতির ছোট ও সংকোচন প্রসারণশীল। এটাকে সংকোচন করতে পারে, প্রসারণ করতে পারে।
আর এর চূড়ায় বৃত্তাকার মুখচ্ছিদ্র অবস্থিত। তাহলে মুখচ্ছিদ্রটা কোন জায়গায় মনে রাখতে হবে? হাইপোস্টোমি। মুখচ্ছিদ্রটা কোন জায়গায়? হাইপোস্টোমি। আর মুখচ্ছিদ্রের কাজ কি? মুখচ্ছিদ্র পথে খাদ্য গৃহীত এবং অপাচ্য অংশ বহিষ্কৃত হয়, অর্থাৎ এই ছিদ্র পথেই গ্রহণ এবং বহিষ্কার দুটি হয়ে থাকে। তারপরে আসো দেহকাণ্ড। হাইপোস্টোমের নিচ থেকে পাদচাকতির উপর পর্যন্ত সংকোচন প্রসারণশীল অংশটিকে বলা হয় দেহকাণ্ড। এই যে হাইপোস্টোমের নিচ থেকে একদম কি পাদচাকতি পর্যন্ত অংশটা বলা হয় দেহকাণ্ড। দেহকাণ্ডের মধ্যে কি কি পাওয়া যায়? যেমন দেহকাণ্ড থেকেই কিন্তু এই কোর্শিকাগুলো তৈরি হয়। আমাদের মনে রাখতে হবে কোর্শিকা, মুকুল, জননাঙ্গ সবগুলো কিন্তু দেহকাণ্ড থেকে হয়। যেমন কোর্শিকা, দেখো এখানে কয়টা কোর্শিকা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা আছে। সাধারণত 6 থেকে 10টার সংকোচন এবং সংকোচনশীল দেহ অপেক্ষা লম্বা ও ফাঁপা সুতার মতো কোর্শিকা দেখা যায়। কোর্শিকা তাহলে কয়টা? 6 থেকে 10টা, এটাই মনে রাখতে হবে। কোর্শিকার বহিঃপ্রাচীরে অসংখ্য ছোট টিউমারের মতো নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কোর্শিকার মধ্যে ছোট ছোট গোলাকার এই যে টিউমারের মতো, এদিকে বলবো আমরা কি? নেমাটোসিস্ট ব্যাটারি। এই জিনিসটা মনে রাখতে হবে, এটাকে বলা হয় নেমাটোসিস্ট ব্যাটারি। প্রত্যেক ব্যাটারিতে থাকে কয়েকটি করে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট। এই ব্যাটারিগুলোতে থাকে নেমাটোসিস্ট থাকে। এই নেমাটোসিস্টের কাজ কি? কোর্শিকা ও নেমাটোসিস্ট পারস্পরিক সহযোগিতা, আহার সংগ্রহ, চলন এবং আত্মরক্ষায় অংশ নেয়। তাহলে যে নেমাটোসিস্ট, কোর্শিকা, এটার সাথে 3-4টা কাজ হয়। একটা হলো আহার সংগ্রহ করে, চলন হয় এবং ওরা কি করে? আত্মরক্ষায় অংশগ্রহণ করে। তারপর দেখো মুকুল, এখানে একটা মুকুল তৈরির সৃষ্টি হয়েছিল এবং এটা পরিণত হয়েছে। এই মুকুলও কিন্তু দেহকাণ্ড থেকেই তৈরি হয়েছে, তোমরা একটু খেয়াল করো। মুকুলটা যখন আলাদা হয়ে যাবে, হ্যাঁ, মানে এটা আলাদা হয়ে এই প্রধান দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং মুকুলটাই পরবর্তীতে একটা হাইড্রার পরিণত হাইড্রা হিসাবে কাজ করবে। তো গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত আহার পাওয়া যায় তখন মুকুল সৃষ্টির অনুকূল সময়। তার মানে মুকুল সৃষ্টির সময় হলো অনুকূল সময় হলো গ্রীষ্মকাল। হ্যাঁ, এবং এইটার দেহের মধ্যবর্তী অঞ্চলে এক বা একাধিক মুকুল সৃষ্টি হয়। এখানে একটা মুকুল দেখানো হয়েছে। মুকুল থেকে কি হয়? কাজ কি মুকুলের? প্রত্যেক মুকুল এক একটি নতুন সদস্যের জন্ম দেয়, অর্থাৎ প্রত্যেকটা মুকুলই একটা নতুন সদস্য জন্ম দেয়। মুকুল উদ্গম হাইড্রার অন্যতম অযৌন জনন প্রক্রিয়া। মনে রাখতে হবে হাইড্রার একটা অযৌন জনন প্রক্রিয়ার নাম হলো মুকুল উদ্গম। তারপর আসো জননাঙ্গ বা গোনাড। হেমন্ত এবং শীতকালে দেহকাণ্ডের উপরের অর্ধাংশে এক বা একাধিক কোণাকার শুক্রাশ হয়। মানে দেহকাণ্ডের উপরের দিকে থাকে শুক্রাশয়, মনে রাখতে হবে। আর নিম্নের অংশে থাকে কি? ডিম্বাশয়, নিচের অর্ধাংশে। আহ জননাঙ্গের কাজ তো আমরা জানি যে যৌন জননে অংশগ্রহণ করা। তারপর আসে পাদচাকতি। পাদচাকতি হলো দেহকাণ্ডের নিম্ন প্রান্তে অবস্থিত গুল ও চাপা অংশটিকে পাদচাকতি বলা হয়। এই যে এটাকে বলা হচ্ছে পাদচাকতি, এটা গুল এবং চাপা। এটা কিন্তু একটা আঠালো রস নিঃসরণ করে এবং কোনো তলের সাথে লেগে থাকে। যেমন একটা ছবি দেখিয়েছিলাম প্রথমে, যে একটা জলজ উদ্ভিদের সাথে ঝুলে আছে। এই পাদচাকতির মাধ্যমে কিন্তু সে কোনো একটা জলজ উদ্ভিদের সাথে আটকে থাকে। তো এই চাকতি আরেকটা কাজ আছে, এই চাকতি বুদবুদ সৃষ্টি করে প্রাণীকে ভাসিয়ে রাখতেও সাহায্য করে। একটা হলো যে তলের সাথে লেগে থাকতে সাহায্য করে, আরেকটা আরেকটা কাজ হলো যে এই বুদবুদ সৃষ্টি করে এই পাদচাকতিটা এবং ভাসিয়ে রাখে হাইড্রাকে। চাকতির ক্ষণপথ গঠনকারী কোষের সাথে গ্লাইডিং চলন সম্পন্ন হয়। তাহলে আমরা দেখাবো যে হাইড্রার কয়েক ধরনের চলন আছে। তার মধ্যে একটা চলন হলো গ্লাইডিং চলন। এই গ্লাইডিং চলনটা চাকতির মাধ্যমে, চাকতি কি করে ক্ষণপথ তৈরি করে এর মাধ্যমেই হয়ে থাকে। তারপরে আমরা আসবো দ্বিস্তরী বা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী। এটাই আমার ভিডিওর শেষ অংশ। পরবর্তীতে আরেকটা ভিডিওতে আমি হাইড্রার অন্যান্য অংশগুলো দেখাবো। প্রথমে আসে দ্বিস্তরী বা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী বলতে কি বোঝায়, সংজ্ঞাটা। তো ভ্রূণ অবস্থায় যেসব প্রাণীর দেহ প্রাচীরের কোষগুলো কেবল একটোডাম ও এন্ডোডাম নামক দুটি স্তরে বিন্যস্ত থাকে। তার মানে হাইড্রা ভ্রূণ অবস্থায় দুটি স্তরে বিন্যস্ত থাকে। কি কি সেই স্তরগুলো? একটা হলো একটোডাম আর একটা হলো এন্ডোডাম। তো সেই প্রাণীগুলোকে আমরা কি বলবো? দ্বিস্তরী বা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী বলবো, অর্থাৎ দুটি স্তর আছে। আর এই পূর্ণাঙ্গ প্রাণীতে স্তর দুটি যথাক্রমে এপিডার্মিস এবং গেস্ট্রোডার্মিসে পরিণত হয়। অর্থাৎ ভ্রূণ অবস্থায় একটোডাম এন্ডোডাম, যখন পূর্ণাঙ্গ হয় তখন এরা এপিডার্মিস এবং গেস্ট্রোডার্মিসে পরিণত হয়। আবার এ স্তর দুটির মাঝে মেসোগ্লিয়া নামক একটা অকোষীয় জেলির মতো একটি স্তর থাকে। মেসোগ্লিয়া নামক, আমি একটা ছবি দেখাবো এখন হাইড্রার। হাইড্রা দ্বিস্তরী বা ডিপ্লোপ্লাস্টিক প্রাণীর একটি আদর্শ উদাহরণ।
আমরা একটু ছবি দেখি। যেমন এই যে তোমরা দেখতে পাচ্ছ হাইড্রার একটা লম্বচ্ছেদ আর হাইড্রার একটা প্রস্থচ্ছেদ। হাইড্রার লম্বচ্ছেদের মধ্যে এপিডার্মিস একদম বাইরে যে আবরণটা সেটা হচ্ছে এপিডার্মিস, এবং ভিতরে যে অন্তঃস্থ যে আবরণটা এটাকে বলা হচ্ছে, এটা এন্ডোডার্ম থেকে তৈরি হয়েছে, এটার নাম হলো গেস্টোডার্মিস। এবং এটা এই যে দুইটা স্তর এপিডার্মিস এবং এন্ডোডার্মিস, এই দুইটা স্তরের মাঝে একটা স্তর রয়েছে, এটাকে বলা হচ্ছে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া সম্পর্কে কি বলছে, যে এ স্তরের মাঝখানে মেসোগ্লিয়া নামক অকোষীয় জেলির মতো একটি স্তর থাকে। তার মানে এটা হলো অকোষীয় এবং জেলির মতো মেসোগ্লিয়া। তো আমাদের এটা মনে রাখতে হবে যে হাইড্রা একটা দ্বিস্তরী প্রাণী, একটা আছে তার এপিডার্মিস বা গেস্টোডার্মিস, যেটা এন্ডোডার্ম এবং এন্ডোডার্ম থেকে তৈরি হয়। তো এই ছিল প্রথম হাইড্রা থেকে প্রথমে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো। এর পরবর্তীতে আমি দ্বিতীয় ভিডিওতে দেখাবো অন্যান্য অংশগুলো। আমি এখানে যেগুলো দাগিয়ে দিয়েছি টেক্সট বই থেকে, তোমরা এই জিনিসগুলোই একটু লিখে লিখে খাতায় লিখে লিখে পড়বা। আশা করি এখন থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক তোমরা পারবা। এর বাইরে আমার মনে হয় না যার প্রশ্ন আসবে আমি যেগুলো দাগিয়েছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।